গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা নেপোর বই। আজ তৃতীয় পর্ব। গুপি বলল, কিন্তু বড় মাস্টারের কি রাগ! ওকে চেনেন না, জানেন না, তবু কেবলই ছোট সাহেবের কান ভাঙাতে চেষ্টা করবেন। স্রেফ হিংসে। ছোট মামা খাবে ক্যান্টিনে আর বুড়ো খাবে তেওয়ারির দোকানে, এই আর কি। সমস্তক্ষণ ছোক ছোক করে ছোট মামার পেছনে। প্রুফ দেখেন না হাতি। একটু যে তদন্ত করবে ছোট মামা, সে জো নেই। আমি বললাম, কেন? রাতে তদন্ত করলেই তো হয়। শুনে গুপির কি হাসি! তাহলেই হয়েছে। ছোট মামার যা ভূতের ভয়, ও রাতে গলি দিয়ে নামলো আর কি। আমি অবাক হয়ে গেলাম। তবে না, নাইট ওয়াচম্যানের বদলির কাজ নিয়েছিল বলেছিলি? তাতে কি হয়েছে? সব নাইট ওয়াচম্যানরা ভূতের নামে জুজু। ছোট মামা সিঁড়ির মাথা থেকেই চৌকিদারি করত। আগের ওয়াচম্যানই তাই বলে দিয়েছিল, সেও তাই করত। এখানকার রাতের পাহারাওয়ালারাই তাই করে। আর যারা ভূতে বিশ্বাস করে না, তারা দেয়ালের ঠেস দিয়ে ঘুমায়। মোট কথা, ঠান্ডা ঘরে কীরকম স্পেসশিপ তৈরি হচ্ছে আর কারাই বা তৈরি করছে, এ বিষয়ে এতটুকু তদন্ত করার সময় পাচ্ছে না ছোট মামা। তাছাড়া ওই সরকারি ছাপাখানাটা কি কম পুরনো ভেবেছিস নাকি? কোম্পানি আমলে ওটা এদিককার সবচেয়ে বড় গুদমঘর ছিল। মোটে 80 বছর হলো ছাপাখানা হয়েছে। ভূতফুত থাকলে ওইখানেই থাকা কিছু বিচিত্র নয়। ছোট মামা রাতে শুয়ে হাঁচড় পাঁচড় ওয়া ওয়া এইসব শব্দ শোনে। কোন দিন না আবার ঘরের ছেলে ঘরে ফিরে যায়। আমি ব্যস্ত হয়ে উঠলাম, মানা কর গুপি, বাড়িতে পা দিয়েছে কি ক্যাঁক করে সামন্তকে ধরবে। ওর ঘরে না চোরাই গাড়ির নম্বর প্লেট পাওয়া গেছে। গুপি বলল, আরে দূর দূর, সে বিষয়ে ছোট মামাকে জিজ্ঞাসা করেছিলাম। বললে নাকি বড় রাস্তার ওদিকে পুরনো লোহার ডাঁই আছে, সেখান থেকে কুড়িয়ে এনেছে। গাড়ির নম্বর প্লেট খুলবে ও? আমাকে দিয়ে নিজের পেন্সিল কাটায়। ব্লেড দেখলে ওর গা শিরশির করে, নেংটি দূর ভয় পায়। তারপর হঠাৎ থেমে গুপি বলল, ছোট মাস্টারকে কি চোরাই কারবারি মনে হয়? ভয়ানক রাগ হলো। বললাম, আমাদের বাড়িতে যারা আসে যায় তাদের তোর সন্দেহবাতিক থেকে বাদ দে। সামন্তর তো ধারণা তোর ছোট মামাই চোরাই কারবারের চাই। গুপি তার জিনিসপত্র গুটিয়ে তুলে নিয়ে চলে গেল। দরজার কাছ থেকে বলে গেল, আশা করি এর পরেও ছোট মামার স্পেসশিপে জায়গা আশা করো না। আমিও চোটে মোটে বললাম, যারা স্পেসশিপ বানায় তারা পুরনো লোহার ছ্যাকরা ঘুড়ি চড়ে না। গুপি চলে গেলে মনটা খুবই খারাপ হয়ে গেল। স্কুলের সব খবর ওর কাছেই পাই। বলতে গেলে ওই আমার একমাত্র বন্ধু। ছোট মাস্টারের হাতে লেখা চাঁদ বিষয়ক নোট বইটা খুলে বসলাম। তাতে এইসব লেখা: 1. চাঁদ পৃথিবী থেকে গড়পড়তা 2,40,000 মাইল দূরে। 2. তার মধ্যে 2,16,000 মাইল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির এলাকায় থাকে, বাকি 24,000 মাইল চাঁদের মাধ্যাকর্ষণের এলাকায়। 3. চাঁদে নামতে হলে প্রথমে মনে রাখতে হবে সেখানে বাতাস নেই, শব্দ তরঙ্গ ওঠে না, অর্থাৎ কানে কিছু শোনা যায় না। নিঃশ্বাস নেবার অক্সিজেন নেই, কাজেই অক্সিজেনের ব্যবস্থা করে নিতে হবে। বায়ু নেই বলে সূর্যের আলোর বেজায় তাপ, আর রাতে বেজায় ঠান্ডা। 4. চাঁদের এক একটা দিন আর রাত আমাদের 14 দিনের সমান লম্বা। 1 দিন আর 1 রাতেই চাঁদে 1 মাস কাবার হয়। 5. চাঁদ সর্বদা পৃথিবীর দিকে তার একটা দিকই ফিরিয়ে রাখে। পৃথিবী থেকে অন্য পিঠটা দেখা যায় না। তবে রকেট থেকে তার ছবি তুলে দেখা গেছে সেদিকে পাহাড় পর্বত কম, নামতে হলে ওদিকেই সুবিধা। 6. প্রথম বৈজ্ঞানিকরা চাঁদে গিয়ে মাটির নিচে উপনিবেশ তৈরি করবে, তাহলে রাতের বড় বেশি ঠান্ডা আর দিনের বড় বেশি গরম থেকে বাঁচা যাবে। উপনিবেশটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত। 7. নিঃশ্বাস নেবার অক্সিজেনের ব্যবস্থা করতে আর নিঃশ্বাস ফেলার সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড বেরোবে তাকে দূর করতে ক্লারেলা বলে একরকম শ্যাওলার চাষ করা হবে।
মাটির নিচে সেই উপনিবেশে ক্লারেলার অন্য নাম ডাকউইড। এইসব পড়ে তো আমি অবাক হয়ে গেলাম। কিন্তু তাহলে আমাদের বাতাসের ব্যবসাটা তুলে দিতে হয়। তা হোক, ক্লরেলার চাষ করব। তার জমি কিনতে হবে মাটির নিচে। ভেবে দেখলাম চাঁদের মাটির তলার উপনিবেশে কি কি লাগতে পারে। জোনাকি পোকা সরবরাহ করা যায়। লক্ষ লক্ষ জোনাকি ছাড়লে মাটির তলার গুহাঘর নিশ্চয়ই আলো হয়ে থাকবে। তবে হয়তো বিজলি বাতির ব্যবস্থা করা হবে। জোনাকি দিয়ে বোধহয় রান্নার উনুন জ্বালানো যাবে না। একবার ধরেছিলাম মুঠো করে ৫-৭টা, একটুও গরম মনে হয়নি। পরদিন রবিবার, যখন বড় মাস্টার এলেন, চাঁদের সম্বন্ধে না বলে পারলাম না। মিটমিট করে হাসতে লাগলেন। বললেন, তার চেয়েও অনেক বেশি চিত্তাকর্ষক কথা হলো যে আমাদের এই ভারতের দক্ষিণ দিকের তীরভূমির কাছাকাছি সমুদ্রের তলা থেকে রাজার ঐশ্বর্য তোলা যায়। আমি বললাম, মুক্ত? বড় মাস্টার হাসতে লাগলেন। মুক্ত হবে কেন? মুক্ত আর এমন কি? আজকাল মুক্তোর চাষ হয়, মুক্তোর দিন গেছে। তবে? বড় মাস্টার বললেন, জাহাজডুবির নাম শুনেছিস? ইংরেজরা এদেশের নাম শোনার অনেক আগে পর্তুগিজরা ব্যবসা করতে আসত। আবার জলদস্যু বোম্বেটেরাও ছিল। সমুদ্রে লড়াই হতো, ঝড় হতো, ডুবন্ত পাহাড়ের জাহাজের তলা ফেঁসে যেত, জাহাজডুবি হতো। তার অনেক জাহাজ এখনো সমুদ্রের তলায় পড়ে আছে। সোনার উপর গয়না, হিরে, মণি, মানিক, এত বড় বড় মোহর সমুদ্রের নিচেকার বালির উপর ছড়িয়ে পড়ে আছে। কত লোকে নিজের চোখে দেখে এসেছে, আমিও। আমি অবাক হয়ে বড় মাস্টারের মুখের দিকে তাকালাম। চেয়ারের হাতলে দুহাত চাপড়ে কেঠো পা মাটিতে ঠুকে তিনি বললেন, হ্যাঁ আমিও, এবং এই কাঠের পা নিয়েই। আমাকে কি ওই ফেরারির ছোট মামাটির চেয়ে কম ঠাউরেছিস নাকি? চমকে উঠেছিলাম। তবে কি গুপি ভুল বলল? ছোট মামাকে বড় মাস্টারমশাই চিনে ফেলেছেন? তাহলে সামন্তের কানে কথাটা তুলতেই বা কতক্ষণ? হয়ে গেল চাঁদে যাওয়া। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ছোট মাস্টারের কথা। বড় মাস্টার বললেন, হাসছিস যে বড়, আমার কথাটা বিশ্বাস হলো না বুঝি? না না, সেজন্য নয়, ডুবোজাহাজের কথা খুব বিশ্বাস করেছি। কিন্তু কাল টেলিস্কোপ দিয়ে দেখলাম জিনিসপত্রে বোঝাই আকাশী নৌকো চাঁদে যাচ্ছে। সে কি, চাঁদে জনমানুষ নেই, জিনিসপত্র যাচ্ছে আবার কি? কেনই বা যাচ্ছে? আমি বললাম, বাহ, মাটির তলায় উপনিবেশ হবে যে। শীতাতপ নিয়ন্ত্রিত উপনিবেশ তৈরি করতে হলে যন্ত্রপাতি, তার, তক্তা, স্ক্রু লাগবে না? বড় মাস্টার চোখ থেকে চশমা জোড়া খুলে আমার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। তারপর বললেন, বুড়ো ধরার কথা বলেছিলাম কি? আমি বললাম, বুড়ো ধরা আবার কি? সেরকম আছে বলে তো শুনিনি। বড় মাস্টার বললেন, তা যদি না থাকতো তো এতদিন এই পৃথিবী বুড়োতে ছেয়ে যেত, তোদের আর দাঁড়াবার জায়গা থাকতো না। আমি লজ্জা পেয়ে বললাম, আপনাকে ধরেছিল বুঝি? বড় মাস্টার রেগে গেলেন। চেয়ার ছেড়ে উঠে বললেন, আমাকে আবার বুড়ো দেখলি কোথায়? বুড়োরা দিনের মধ্যে 10 বার কেঠো পানিয়ে 5 তলা অবধি ওঠানামা করতে পারে। হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে ফেললাম, গুপির ছোট মামা বলেন, আপনি ছাপাখানার লিফটে চড়ে 4 তলায় ওঠেন, তারপর সেখান থেকে সিঁড়ি দিয়ে 5 তলায় ওঠেন। সেটুকু সব বুড়োরাই পারে। মাস্টার মশায়ের মুখটা প্রথমে লাল হয়ে তারপর বেগনি হয়ে গেল। আমি তো ভয়েই মরি, এক্ষুনি না ফেটে যান। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মাস্টার মশাই বললেন, গুপির ছোট মামা মানে সেই কুখ্যাত ফেরারি আসামি চাঁদু তো? সে আমাকে কোথায় দেখল? আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। এর আগেই গুপি আমাকে বলেছিল যে ছোট মামার প্রাণ আমার হাতে। আমি আমতা আমতা করে বললাম, ওর ভালো নাম নৃপেন্দ্র নারায়ণ। তা হতে পারে, কিন্তু সে আমাকে দেখল কোথায়? এই বলে বড় মাস্টার আমার দিকে কটমট করে চেয়ে রইলেন। আমি বললাম, না তা নয়, দেখেননি হয়তো।
কিন্তু উনি বলেছিলেন যে সরকারি ছাপাখানার লিফট তো 4 তলায় শেষ, তারপর বোধহয় তোদের মাস্টারমশাইকে হাঁটতে হয়। কাকে বলছিলেন? তোকে? না না, আমাকে তো ভালো করে চেনেন না, তাই গুপিকেই বলেছিলেন। গল্পটা বলবেন না? বড় মাস্টার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ও, আমার জন্যে ভেবে ভেবে চাঁদুর বুঝি ঘুম হয় না? গুপিকে বলিস ওকে বলে দিতে। ও কি, অমন চমকে উঠলি কেন? তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বুঝেছি, বলবে কি করে? সে এতক্ষণে জল ঢাকায় কি সোফিয়ায় কি নাথুলায় কি কোথায়, তাই বা কে জানে। আমি বললাম, তাছাড়া গুপির সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে, সে এখন আর আমাদের বাড়িতে আসবে না। সঙ্গে সঙ্গে গুপি ঘরে ঢুকে বলল, না স্যার, ওর কোনো কথা বিশ্বাস করবেন না স্যার, ওর সঙ্গে ঝগড়া হয়েছে বলে আসবো নাই বা কেন? আপনার গল্প শুনবো নাই বা কেন? খাবো নাই বা কেন? এই বলে রামকানাইয়ের হাত থেকে ছোট ছোট মাংসের বড়া আর আলু মটর সিদ্ধর থালাটা নামিয়ে নিয়ে 3টে প্লেটে ভাগ করতে লাগল। মাস্টারমশাই একবার ওর দিকে একবার আমার দিকে তাকাতে তাকাতে চামচ দিয়ে খেতে লাগলেন। তখন গুপি পকেট থেকে 2টো মলাট আলগা বই বের করে বলল, তাছাড়া ওর এসব পড়া দরকার, নইলে চাঁদে যাবার মতো যথেষ্ট জ্ঞান হবে কি করে? চোখ বুলিয়ে দেখলাম, একটার নাম চাঁদ উপনিবেশ, অন্যটার নাম চাঁদে আবহাওয়া। ভেবেছিলাম ওর সঙ্গে কথা বলে কাজ নেই, বই দেখে বললাম, কোথায় পেলি রে? গুপি বলল, ছোট স্যারের কাছ থেকে নিয়েছিলাম। মাস্টারমশাই বিরক্ত হয়ে বললেন, তোমাদের মাথা খেতে আর বড় বেশি বাকি রাখেনি তলাপাত্র, ওটা কিসের মডেল? আমি খুব খুশি হলাম, বললাম, ওটা স্পেসশিপের পার্ট, ওর ভেতরে মানুষেরা বসে থাকবে, মহাকাশযান পাক খেলেও মানুষগুলো স্থির হয়ে বসে থাকবে। বড় মাস্টার একটুক্ষণ সেদিকে চেয়ে রইলেন, তারপর বললেন, পুনালুর গেছিস কখনো? আমরা তো অবাক, পুনালুর আবার কোথায়? কোনো গ্রহের উপগ্রহ ট্রহ নয় তো? মাস্টারমশাই হেসে বললেন, ওই যা বলি, চাঁদ চাঁদ করে তোরা খেপে গেলি, অথচ পৃথিবীটার কিছুই দেখলি না। পুনালু শুধু এই পৃথিবীতে নয়, আমাদের নিজেদের দেশে। মাদ্রাজ থেকে ত্রিবান্দ্রাম যেতে হলে প্রায় একটা গোটা দিন লেগে যায়। পথে খাওয়ার খুব ভালো ব্যবস্থা না থাকলেও যেই না পশ্চিম ঘাট ফুঁড়ে বেরিয়ে এসে আমাদের ট্রেন পুনালুরে থামল, প্রাণটা জুড়িয়ে গেল। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা স্টেশন, তারপরই সমুদ্রের গন্ধ পেলাম, তারপরই কুইলন বলে একটা জায়গায় নেমে পড়লাম, সঙ্গে সামান্য জিনিসপত্র, কিছু কাপড় চোপড়, একটা শতরঞ্জি আর হাঁসের সাজ। আমি বললাম, হাঁসের সাজ আবার কি মাস্টারমশাই? বড় মাস্টার অবাক হয়ে তাকিয়ে রইলেন। হাঁসের সাজ কি তাও জানিস না? এই বিদ্যে নিয়ে চাঁদে যেতে চাস? হাঁসের সাজ না পড়লে সমুদ্রের তলায় সরেজমিন তদন্ত করব কি করে শুনি? কেঠো পায়ের ওপর 2.5 মণি ডুবুরির পোশাক চাপালেই হয়েছে আর কি। গুপি গলা খাঁকড়ে বলল, অবশ্যই জলের নিচে 2.5 মণ আর কিছু 2.5 মণ থাকে না। বয়েন্সি অর্থাৎ প্লবতা জলের একটা গুণ। বড় মাস্টার বিরক্ত হয়ে বললেন, থাক, আর বিদ্যে জাহির করতে হবে না, এও নিশ্চয়ই তলাপাত্রের কাছে শেখা। বেশ, 2.5 মণ না হয় 1.5 মণই হয়ে যাবে, তবুও আমার শরীরে 2.5 মণ তার সঙ্গে জুটতে হবে। কাঠের ঠ্যাং হয়তো 30 বছর সেই জাহাজের রান্নাঘরের টেবিল ঠেকিয়েছে, তারপর আমার কাছেই আছে এই ধর 35 বছর, আর কত সইবে? গুপি বলল, আচ্ছা এবার বলুন হাঁসের সাজের কথা। বড় মাস্টার বললেন, আর কিছু নয়, 2 পায়ে প্লাস্টিকের তৈরি বড় বড় হাঁসের পা লাগিয়ে, মুখে মুখোশ, চোখে বড় বড় গগলস এঁটে, পিঠে অক্সিজেনের থলি বেঁধে, মুখোশের ভেতর নাকে তার নল গোঁজে, হাতে হারপুন নিয়ে তৈরি হতে কতক্ষণ লাগে? অতিরিক্ত বেশি পয়সা কড়ির বালাই নেই, সঙ্গে রিটার্ন খরচ, সঙ্গে রিটার্ন টিকিট আর যৎসামান্য খাই খরচা, তাছাড়া ছোট্ট বিছানা আর কাপড় চোপড়। বাদাম গাছের মগডালে সেগুলো ঝুলিয়ে রেখে কুইলনের সমুদ্রের ধারে গিয়ে জেলেদের একটা নৌকো ভাড়া করলাম। তীর থেকে সিকি মাইলটা গিয়ে নৌকোতে বসে বসেই যেই না হাঁসের সাজ পরেছি,
ভয়ের চোটে নৌকোর মাঝি মাঝদরিয়ায় নৌকো থেকে নেমে যায় আর কি। অনেক করে তাকে বুঝিয়ে সুজিয়ে নৌকো থেকে টুপ করে জলে নেমে পড়লাম। নেমেই টের পেলাম ব্যাটা ঊর্ধ্বশ্বাসে ডাঙার দিকে পাড়ি দিল। যাকগে, এইসব সামান্য জিনিসে মিছিমিছি আমি ভয় খাই না। মিছিমিছি তো আর বর্মার শ্রেষ্ঠ সাঁতারুর সম্মান পাইনি। মানপত্র, সুবর্ণ পদক, টাকার থলি। যাকগে, নিজের বিষয়ে বেশি বলা আমি পছন্দ করি না। আস্তে আস্তে ডুব দিলাম, একেবারে সমুদ্রের তলাকার বালির উপর নামলাম। বুঝতেই পারছিস, সমুদ্র সেখানে বেশি গভীর নয়, বিশেষ করে গরমের সময়ে। গভীর না হলেও অদ্ভুত। কানে কিছু শুনতে পাচ্ছিলাম না, কিন্তু সবুজ আলোতে সব দেখতে পাচ্ছিলাম। অদ্ভুত আকারের মাছ, সমুদ্রের কচ্ছপ, আর কত রকম পলা আর আগাছা। তলাপাত্র তোদের যে এত রকম জ্ঞান দেয়, আশা করি এ কথা বলতে ভোলেনি যে পৃথিবীর 3 ভাগ যখন জল আর 1 ভাগ মাটি, তখন মাটিতে যত না ফসল হয়, জলে হতে পারে তার 3 গুণ। দেখলাম সেসব ফসলের কিছু কিছু একেবারে গিজগিজ করছে, সুঁড় নাড়ছে, দাঁত দেখাচ্ছে, চোখ পাকাচ্ছে। ডাঙায় তুলে রেঁধে খেলেই হলো। 1000 বছরের খাদ্য মজুত আছে সমুদ্রের নিচে। চাঁদের জমি কেনার কথা বলিস তোরা? সমুদ্রের তলাকার জমি কিনতে পারলে আর কথা নেই। এক জায়গায় দেখলাম একেবারে জ্যান্ত ঝিনুক ছেয়ে আছে। প্রত্যেকটির মধ্যে একটি করে বড় মুক্ত না থাকে তো কি বলেছি। গুপি বলল, তুললেন না কেন 2-4টে? বড় মাস্টার ভুরু কুঁচকে বললেন, সামান্য মুক্ত তুলে সময় নষ্ট করব নাকি? আমার সামনে ছিল তার চেয়ে অনেক বড় উদ্দেশ্য, যার জন্যে এই অভিযান। তাছাড়া 2-4টে যে তুলিনি তাই বা কি করে জানিস? দেখিস গিয়ে তোদের বৌঠানের কানে, চোখ টেরা হয়ে যাবে। বড় মাস্টার পানের ডিবে খুলে রামকানাইয়ের দিকে তাকালেন। রামকানাই রেডি ছিল। পকেট থেকে ভিজে ন্যাকড়ায় জড়ানো গোটা 5-6 বড় পান বের করে ডিবে ভরে দিল। আজকাল দেখেছি, পারলে রামকানাই বড় মাস্টারের গল্প শুনতে ছাড়ে না। পরে অবশ্যই নানা রকম মন্তব্য করে, ভারী হয়েছে ওর। যাই হোক, মুখে 2টো পান পুরে দাঁতে চুনের টিপ মুছে মাস্টারমশাই বলতে লাগলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওপরে না উঠলে অক্সিজেনের থলি খালি হবার ভয় থাকে। তাতে অবশ্য ডাঙায় ফেরার অসুবিধা হয় না, ওপরে উঠে সাঁতরে ফিরলেই হলো। কিন্তু তদন্ত করতে হলে তাড়াতাড়ি কাজ করলে হয় কখনো? আর এই কাজ সারতে হবে খুব গোপনে, কেউ টের পেলেই হয়ে গেল। হাঁসের সাজ পরে দলে দলে ঝাঁপিয়ে পড়বে। পাকা খবর না নিয়ে যায়নি, খুব গূঢ় খবর। ওইখানে একটা পুরনো পর্তুগিজ জলদস্যুদের সমুদ্রের জাহাজ বমাল সমেত ডুবে পড়ে আছে। 300 বছরের বেশি হয়ে গেছে। বর্মায় থাকতেই একজন নাবিক আমার বাবার কাছে একটা চিঠি আর এক সমুদ্রের তলার ছেঁড়া ম্যাপ 1 টাকা দিয়ে বিক্রি করেছিল। গুপি অবাক হয়ে গিয়ে বলল, মোটে 1 টাকা দিয়ে? বড় মাস্টার বললেন, কেন, 1 টাকা কম নাকি? আমার ঠাকুরদার বাবা 1 টাকা দিয়ে 100 মণ ধান কিনতেন। 1 টাকা রোজগার করতে পারিস? গল্প শুনবি নাকি? গুপি বললে, হ্যাঁ হ্যাঁ। তারপর হঠাৎ পায়ে কি একটা ফুটল। তুলে দেখি একটি মোহর খাড়া হয়ে বালিতে বিঁধে আছে। চেয়ে দেখি চারিদিকে বালিতে ছড়ানো হাজার হাজার মোহর। সামনে একটা পুরনো লোহার সিন্দুক ভেঙে পড়ে আছে, জং ধরে সবুজ হয়ে গেছে। তার গায়ে কত খুদে খুদে সামুদ্রিক প্রাণী বাসা বেঁধেছে। চোখ তুলে দেখি আরেকটু দূরে মস্ত মরা তিমি মাছের মতো একটা পুরনো জাহাজ উপুড় হয়ে পড়ে আছে। খোলটা ওপরের দিকে, তাতে অসংখ্য ছোট বড় ছ্যাদা। তার ভেতর দিয়ে শত শত ছোট বড় লাল কালো হলদে মাছ আসছে আর যাচ্ছে। চেয়ে চেয়ে আর কুল পাই না। তবে বেশিক্ষণ চাইতে হলো না। চারদিক থেকে নিঃশব্দে 15-20টা ছায়া নেমে এলো। দেখলাম 15-20টা সাহেব,
সকলের হাঁসের সাজ, সঙ্গে শুধু হারপুন নয়, বন্দুকও, প্লাস্টিকের থলেতে ভরা, যাতে ভিজে না যায়। তারপর আর কি, দেখতে দেখতে আমাকে ধরে ফেলে তারা ভাঙা নৌকোর কানা তুলে তার ভেতরে পুরে দিল। বলিনি এই ঘটনার বিষয়বস্তু হল বুড়ো ধরা, এবং সত্যি আমি সেই হতভাগ্য বুড়ো। তারপর যত পারল সোনা দানা চেঁচে পুছে নিয়ে চলে গেল। আমি প্রথমটা জাহাজের খোলের ভিতরকার গাঢ় অন্ধকার দেখে হকচকিয়ে গেলাম। তারপর আস্তে আস্তে যখন চোখ সয়ে গেল, তখন চেয়ে দেখলাম কত কঙ্কাল চারদিকে ছড়িয়ে আছে। তাছাড়া কত যে গয়নাগাটি ছড়ানো, সে আর কি বলবো। গুপি বললে, আনলেন না স্যার? তাহলে এখন কত সুবিধে হতো। স্পেসশিপের অনেক খরচ। বড় মাস্টার বললেন, তখন আমি বেরোবার পথ খুঁজতে ব্যস্ত, গয়না তোলার কথা মনেও হয়নি। তাছাড়া কঙ্কালগুলো জলের মধ্যে কেমন নড়ছিল। শেষ পর্যন্ত হারপুন দিয়ে একটা ছেঁদাকে আর একটু বড় করে নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে অক্সিজেন প্রায় শেষ। কোনো মতে জলের উপরে উঠলাম। ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। সারাদিন পেটে কিছু পড়েনি। কোনো রকমে সাঁতরে ডাঙায় উঠলাম। তারপর বাদাম গাছের নিচে গিয়ে দেখি সর্বনাশ, বাঁদরেরা সব জিনিস তছনছ করে চারদিকে ছড়িয়েছে। অন্য জিনিস প্রায় সবই পেলাম, শুধু সেই চিঠি আর ম্যাপটা ছাড়া। মাঝে মাঝে কাগজে যখন দেখি ডুবোজাহাজের সন্ধান পাওয়া গেছে ভারতের উপকূলের কাছে, ভাবি এই আমার সেই জাহাজ। গুপি বলল, তবে জাহাজটা তো আর সত্যি আপনার নয়, অন্যরাই বা নেবে না কেন? বড় মাস্টার বললে, আমার নয় মানে? দস্তুর মতো 1 টাকা দিয়ে ওর কাগজপত্র কেনা হয়নি বলতে চাস? তারপর বললেন, বোধহয় আমার ওই নৌকোর মাঝি সাহেবদের গুপ্তচর ছিল, আমাকে নামিয়েই শহরে গিয়ে খবর দিয়ে এসেছিল। এইরকম করেই সাহেবদের অত টাকা হয়েছিল। নইলে এমনির সময় আমাদের গলিতে সে কি দুবদাব ক্যাও ম্যাও। জানলা দিয়ে দেখি স্রোতের মতো বেড়ালের পাল ছুটে বেরিয়ে আসছে। বড় মাস্টার লাফিয়ে উঠে খটখট করতে করতে দৌড় দিলেন। দেখলাম তার মুখটা অস্বাভাবিক রকমের সাদা, সঙ্গে সঙ্গে গুপিও ছুটল। আমি তো হাঁ করে বসেই রইলাম। রামকানাই এসে খাবার দাবারগুলো তুলে নেবার তালে ছিল। বারণ করলাম, বললাম, থাক, ওদের পুষ্টিকর খাবার দরকার হতে পারে, অস্বাভাবিক রকম দৌড় হচ্ছে। রামকানাই ফোঁস শব্দ করে চলে গেল। আরও অনেকক্ষণ পরে গুপি ফিরে এসে কোনো কথা না বলে খেতে আরম্ভ করে দিল। তারপর খানিকটা জল খেয়ে বলল, উফ, ভাবা যায় না। আমি বললাম, নেপোকে দেখলে? গুপি মাথা নাড়ল। কই না তো, তবে ওই শত শত বেড়ালের মধ্যে চোখে নাও পড়তে পারে। আমি চটে গেলাম। নেপোকে চোখে নাও পড়তে পারে মানে? সাধারণ বেড়ালের 1.5 সাইজ ওর, গোঁপগুলো 5 ইঞ্চি লম্বা, বেড়ে লেজ, চোখে পড়তে বাধ্য। গুপি বলল, তবে ছিল না। একসময় বড় মাস্টারও হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। ময়লা রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সারা জীবন ধরে কোথায় না গেলাম, কি না দেখলাম, কিন্তু এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। 10 ফুট চড়া বেড়ালের নদীর কথা কেউ কখনো শুনেছে? তার উপর বেড়ালের ঢেউ। আমি তো অবাক। বেড়ালের ঢেউ আবার কি? গুপি বলল, তাও বুঝলি না? পেছনের বেড়াল যদি বেশি জোরে দৌড়োয়, তাহলে সামনের বেড়ালের পিঠের উপর উঠে পড়বে, অমনি সেখানে ঢেউ উঠবে। বড় মাস্টার চেয়ারে বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। আমি ব্যস্ত হয়ে বললাম, বলুন না, গঙ্গার ধারে কি হলো? গুপি আর চুপ করে থাকতে না পেরে বলল, বেড়ালের নদীর মাথায় 3টে লোক দৌড়চ্ছিল, তাদের চুল খাড়া, চোখ ঠিকরে বেরিয়ে আসছিল। বেড়ালরা একবার ধরে ফেললি তো হয়ে গেল। বড় মাস্টার বললেন, 2জনের মাথায় 2টো মাছের চুপড়ি, একজনের মুখে দাড়ি। প্রাণের ভয়ে চুপড়ি ফেলে প্রথম 2জন দে দৌড়। বেড়ালের স্রোত এতটুকু থামল না। গুপি বলল, সামনের বেড়ালরা হয়তো থেমেছিল,
কিন্তু তাদের মাথার উপর দিয়ে পেছনের বেড়ালরা সমান বেগে ছুটে চলাতে কিছু টের পাওয়া গেল না। ফেরার সময় দেখলাম চুপড়িগুলোর দুটো একটা বাঁশের কুচি পড়ে আছে, আর কিছু নেই। আমি উত্তেজনার চোটে চেয়ার থেকে 6-7 ইঞ্চি উঠেই পড়েছিলাম। আর বেড়ালরা? নেপোকে তো খোঁজা দরকার। মাস্টারমশাই বললেন, তাকে আর পেয়েছ? নদীর ধারে পৌঁছে লোক 3টে আর কোনো উপায় না দেখে ঝপাঝপ দুটো খালি যাত্রীর নৌকোয় লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে রাশি রাশি বেড়াল। তাই দেখে ঘাবড়ে গিয়ে যেখানে যত মাঝি ছিল যে যার নৌকো নিয়ে পাড়ি দিল, আর বেড়ালরাও ঝুপঝাপ করে সেসব নৌকোয় চেপে বসল। 5 মিনিটে গঙ্গার ধার ভোঁ ভা। শুধু যারা হাওয়া খেতে গেছিল তারা হাঁ করে দাঁড়িয়ে রইল, আর দূর থেকে কানে এলো একটা ম্যাও ম্যাও শব্দ। সত্যি এরকম যে হতে পারে কে ভেবেছিল? আমিও না। অথচ একদিন এই আমি ব্রাজিলের সত্যিকারের কাঁকড়ামতি নদী থেকে প্রাণ হাতে নিয়ে বেঁচে এসেছিলাম। সে এক... আমি চেঁচিয়ে বললাম, না না, শুনব না। এত বেড়ালের মধ্যে নিশ্চয়ই নেপো ছিল, কেন তাকে ধরে আনলেন না? খুব কান্না পাচ্ছিল। তার মধ্যে গুপি কর্কশ গলায় বলল, যদি থেকেও থাকে তার বাড়ি ফেরার কোনো মতলব নেই। মাস্টারমশাইয়ের কে যেন মনে পড়াতে উঠে বললেন, যাই, আমার কাজ আছে। দেখ পানু, আমাদের বড় সাহেব তোর জন্যে সায়ামিজ ক্যাটের বাচ্চা দেবে বলেছে। তোর বেড়াল হারানোর দুঃখের কথা শুনে তার বড় কষ্ট হয়েছে। আচ্ছা চলি। বড় মাস্টার চলে গেলে গুপি আমার কাছে চেয়ার টেনে বসে বলল, ব্যাপারটা কিন্তু খুব ঘোরালো। যতদূর দেখলাম বেড়ালগুলো বেজায় মোটা, আর প্রত্যেকের গলায় ছোট্ট একটা করে সাদা টিকিট বাঁধা। সাধারণ বেড়াল নয় ওরা। আমি নাক টানতে লাগলাম। কান্না পেলে আমার সর্দি লাগে। গুপি আবার বলল, বেড়াল তাড়া করা দাড়িওয়ালা লোকটা ছোট মামা। এমনি চমকে গেলাম যে সত্যি সত্যি চেয়ার গাড়ি থেকে পড়ে গেলাম। রামকানাই ছুটে এলো, দুজনে মিলে আমাকে টেনে তুলল। পায়ের গোড়ালিতে খুব ব্যথা লাগল। কানে এলো ঠান্ডা ঘর থেকে ঠক ঠক ঠক। গুপি বলল, শুনতে পাচ্ছিস না? স্পেসশিপ তৈরি হচ্ছে। তবু ব্যাপারটা বুঝতে পারছিস না? ওই বেড়ালটা কে তা টের পাচ্ছিস না? আমি হাঁ করে চেয়ে রইলাম। গুপি বলল, ওরাই হলো প্রথম ভারতীয় চন্দ্রযাত্রী, ট্রেনিং নিচ্ছে। আমি তক্ষুনি সব বুঝতে পেরেছি, কিন্তু মাস্টারমশাইয়ের সামনে কিছু বলিনি। ভারতীয় মানুষ যাবার আগেই ওরাই চাঁদে যাবে। নেপো যদি আমাদের আগে চাঁদে যায় তাতে তোর গর্ব হওয়া উচিত, নাক টানা উচিত নয়। ভেবে দেখ, আমরা পৌঁছলে তার কি আনন্দটাই হবে। আমি বললাম, কিন্তু পালিয়ে গেছে যে, চাঁদে যাবে কি করে? গুপি বলল, মোটেই পালায়নি। যাদের নেয়নি তারাই পালিয়েছে। হয়তো গলার টিকিটে লেখাই ছিল অমনোনীত, পড়তে তো আর পারেনি। আমি বললাম, তাহলে কি করা উচিত? গুপি বলল, এখন মোটে 7টা, 8টা অবধি বসি। ছোট মামা ঠিক সাঁতরে ফিরে আসবে। দারুণ সাঁতার কাটে, জানিসই তো। সেবার সেই যে সোনার মেডেল পেল। বেড়ালরা কিছু জলে নেমে ওর পেছন পেছন সাঁতার দেবে না। সঙ্গে সঙ্গে চুপ্পড় ভিজে ছোট মামার প্রবেশ। দাড়িগুলো ভিজে গালের সঙ্গে লেপ্টে রয়েছে। আমাকে বললেন, পানু, প্যান্ট দে, গেঞ্জি দে, গামছা দে। আমার আলনাতেই সব ঝোলানো থাকে। পাশেই স্নানের ঘর। 10 মিনিটের মধ্যে গা মুছে কাপড় বদলে ছোট মামার চেয়ারে বসে ঠক ঠক করে কাঁপতে লাগল। নাকি গলায় দাড়ি জড়িয়ে গিয়ে সাঁতারের খুব কষ্ট হয়েছে। তাছাড়া ইলিশ মাছ পায়ের আঙুলে ঠুকরে দিয়েছে, আয়োডিন দেয়া দরকার। তাই দেওয়া হলো। রামকানাই একবার উঁকি মেরে বলল, ওই আরেক খদ্দের এলেন। আমি বললাম, গরম চা জলখাবার কি আছে এনে দাও। রামকানাই গরম চা আর ডিম দিয়ে পাউরুটি ভেজে এনে বলল, থাকে ঘরে কখনো কিছু? ইঁহারা যা সব রাক্ষস। ছোট মামার খাওয়া শেষ হওয়া অবধি আমরা চুপ করেছিলাম। তারপর হাত ধুয়েই বড় বড় চোখ করে বললেন, বুড়ো চিনেছে নাকি আমাকে? তাহলেই তো বাবার কাছে লাগাবে। অমনি সামন্তর পেয়াদারে এসে ধরে নিয়ে যাবে। তাহলে রহস্য উদ্ঘাটন করবে কে? এমন সময় ছোট মাস্টার
টুক করে ঘরে ঢুকে একটা মোড়ায় বসে লজ্জিতভাবে বললেন, চুল কাটাচ্ছিলাম পাড়ার সেলুনে, সেখানে বেড়ালের কথা শুনে ছুটে এলাম। ভাবলাম তাহলে হয়তো নেপোকে পাওয়া গেছে, কিন্তু তোমাদের মুখ দেখেই ভুল ভেঙেছে, আর বলতে হবে না। আবার ঠক 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 ধড়াস করে শব্দ। ছোট মাস্টার চমকে উঠলেন। দিনরাত ঠান্ডা ঘরে কাজ হয়, তবু বাড়ি তৈরি শেষ হয় না কেন? ছোট মামা আঙ্গুল দিয়ে দাড়ি শুকোতে শুকোতে বললেন, অন্য কাজ হয়, বাড়ি তৈরির কাজ নয়। ঠান্ডা ঘর যদি হবে তো তার বিজলির ব্যবস্থা কই? সুযোগ পেলেই ছোঁক করে বেড়াই। এইটুকু বুঝেছি যে ওখানে ঠান্ডা করার কোনো ব্যবস্থাই হয় না। আমরা বললাম, তবে কি স্পেসশিপের কথাই ঠিক? ঠান্ডা ঘরটা ছদ্মবেশ? ছোট মাস্টার বললেন, তা স্পেসশিপ বানাবে তার জন্য অত গোপনীয়তার কি আছে? আমাদের দেশের লোকে মহাকাশযান তৈরি করছে, এ তো ঢাক পিটিয়ে বলে বেড়াবার কথা, লুকিয়ে করবে কেন? ছোট মামা বললেন, প্রকাশ্যে করলেই হয়েছে, অমনি প্ল্যান চুরি যাবে, পার্টস চুরি যাবে, সরকারি তলব আসবে। স্পেসশিপ বানাচ্ছ, তার পারমিট কোথায়? ছবিসহ দরখাস্ত করো। আমি জানি না, ফালতু জিনিস দিয়ে ঘরে বসে রেডিও বানিয়েই আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। করতে হলে লুকিয়েই করতে হবে। আপনি যেন আবার এসব কথা ফাঁস করে দেবেন না। ছোট মাস্টার জিভ কেটে বললেন, না না, কি যে বলেন, কিন্তু হাজার হাজার বেড়াল এলো কোত্থেকে? স্পেসশিপ করতে কি বেড়াল লাগে? মানে লোমেটোমে ইলেকট্রিসিটি? নেপোর জন্য বড় ভাবনা হলো। গুপি বলল, তাও বুঝলেন না, একেবারে ঝপ করে তো আর চাঁদে মানুষ পাঠানো যায় না, প্রথমে এদের পাঠানো হবে। কিন্তু এতগুলো কেন? দুটো একটা পাঠালেই তো হয়। তাই তো সব দেশ থেকেই পাঠায়। গোপী বলল, মানুষের ওজন সইবে কিনা সেটাও তো দেখা দরকার। একটা 2.5 মণি মানুষের সমান ওজন নিতে হলে কটি 1.5 বেড়াল লাগবে বলুন তো? একেবারে 100-150 মানুষ নিরাপদে যাওয়া আসা করতে পারবে কিনা তাও তো দেখা দরকার। ছোট মাস্টার তখন জানতে চাইলেন, কোথায় রাখা হয়েছিল এত বেড়াল? আমরা ছোট মামার দিকে চাইলাম। গুপি বলল, ছোট করে বলো ছোট মামা। ছোট মামা বললেন, আজ অনেক দিন যাবৎ এই গুরু তদন্তের দায়িত্ব একলা। গুপি বলল, ছোট মামা ফের? ছোট মামা বললেন, ওই নকল ঠান্ডা ঘরের ওদিকের দেয়ালে ঠিক গঙ্গার উপরেই দেখলাম একটা বড় চোঙার মুখ, কাঠ দিয়ে ইঁটে বন্ধ করা। সামান্য কাঠে আমি ভড়কাই না। 2 মাচালা রোজ গলি দিয়ে যায়, তাদের কিছু পয়সা দিয়ে রাজি করিয়ে হাতুড়ি দিয়ে কাঠটি ভাঙলাম। কাঠ ভেঙে যেই না ওরা মাছের চুবড়ি মাথায় তুলেছে, অমনি চোঙার মধ্যে থেকে সে কি খচমচা খামচি। ছোট মামা বলতে লাগলেন, সে যে কিসের খ্যাঁচম্যাচ সেটা বুঝতে আর বেশি দেরি লাগল না। ঝর্ণার মতো ঝুপঝাপ ধূপধাপ করে কেবলই বেড়াল পড়তে লাগল। মাছওয়ালারা একবার তাকিয়ে চুবড়ি তুলে দে দৌড়। আর যাবে কোথায়? সঙ্গে সঙ্গে বেড়ালের নদীও ছুটল। আমি কি আর সেখানে থাকি? পাই পাই লাগালাম। মাছের গন্ধেই বেড়াল বেরিয়েছে। আমি তো ছোটবেলা থেকে কড লিভার অয়েল খেয়ে মানুষ। আমাতে আর মাছেতে কতটুকু তফাৎ তোরাই বল। ছুটতে 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 কোনো মতে একটা নৌকোতে যদি বা উঠলাম, সঙ্গে সঙ্গে এই কেঁদো কেঁদো গোটা 25 বেড়াল। জলে নেমে সাঁতরে কোনো রকমে প্রাণটা হাতে করে ফিরেছি। পানু, আরও পান দে। আর সেই খোঁচা গোপ ভদ্রলোক কোথায় গেলেন উঠে? কেউ নেই। তাকিয়ে দেখি ছোট মাস্টার তখন হাওয়া হয়ে গেছেন। গুপি বলল, ওর নাম তলাপাত্র, MA পাস, বড় মাস্টারের সাগরেদ। ছোট মামা তড়াক করে লাফিয়ে উঠে বললেন, কি সর্বনাশ! তবে তো নির্ঘাত ওর স্পাই, আর আমি কিনা ওর সামনে সব কথা ফাঁস করে দিয়েছি। ইস! গুপি বলল, না না ছোট মামা, তোমার সবটাতে উনি তোমার বিষয়ে কিছু জানেন না, আর তাছাড়া জানলেও কেউ তোমাকে এখন চিনতে পারবে না। ছোট মামা খুশি হয়ে দাড়ি চুমড়োতে চুমড়োতে বললেন, চিনতে পারবে না? না বাবা, ক্যাসা ছদ্মবেশটা ধরেছি তাই বল। ছোট মাস্টার ছেড়ে দে, সে তো আমাকে আগে কখনো দেখেইনি। আমার নিজের বাবাই চিনতে পারবে না, দেখিস। ভাবছি লোহা লক্করগুলো কিছু কিছু নিয়ে এসে কাছে রাখি। পানু,
তোর খাটের তলায় কিছু রাখলে তোর আপত্তি আছে? আমি তো মহা মুশকিলে পড়লাম। সেই যে নিতাই সামন্ত চোরের কথা বলে গেছিল, সেই ইস্তক রোজ রাতে মা একটা বেঁটে লাঠি দিয়ে আমার খাটের তলা খুঁচিয়ে দেখেন। অথচ ছোট মামা যদি ভাবেন আমি ওকে সাহায্য করতে চাই না, তাহলে চাই কি হয়তো চাঁদের দল থেকে আমার নামটাই ছাঁটাই করে দেবেন। তাই বললাম, কি বলবো মানে। গুপি বলল, না না, এখানে নিতাই সামন্তর বড় বেশি আনাগোনা। কে ওদের এক টিকটিকি এসেছে দিল্লি থেকে, সে শুঁকে শুঁকে ফেরারে আসামি বের করে দেয়। ছোট মামা চটে গেলেন। আমি ফেরারি হতে পারি, কিন্তু মোটেই আসামি নই। একটু তাড়াতাড়ি চাইছিলাম, কারণ আমেরিকানরা এর মধ্যে 3টে লোক পাঠিয়ে চাঁদে বেড় দিয়ে এসেছে। এবার নাকি লোক নামাবে। এরপরে আর ওখানে জমিটমি পাওয়াই যাবে না। গুপি বলল, আমাদের হেড স্যার বলেছেন যে রাশিয়ানরা হয়তো এর আগেই ওখানে ঘাঁটি গেড়ে ফেলেছে। আমি লাফিয়ে উঠে বললাম, হ্যাঁ, আমি তোর দূরবীন দিয়ে স্পষ্ট দেখেছি। জিনিস বোঝাই নৌকো চাঁদে যাচ্ছে। গুপি বলল, না রে না, দূরবীনের কাছে কে একটা ছোট্ট খেলনা আটকে দিয়েছে, তাতে খুদে একটা নৌকো জলের মতো জিনিসে ভাসে। মনে হয় বুঝি সত্যি। কিন্তু আমেরিকানরা চাঁদে নেমে যদি সত্যি দেখে রাশিয়ানরা আগেই সেখানে ঘরবাড়ি করে ফেলেছে, তাহলে বেশ মজা হয়। এমনি সময় ছোট মাস্টার আবার ফিরে এসে মোড়ায় বসেই বললেন, চোঙা লোহার ঢাকনি দিয়ে কে বন্ধ করে দিয়েছে, ওই দিক দিয়ে ঢোকা যাবে না। ছোট মামা চমকে উঠে বললেন, কেন ঢোকা যাবে না? কিন্তু ঢুকবে কে? ছোট মাস্টার ছোট মামার দিকে তাকিয়ে বললেন, কেন, রোগাপানা সাহসী কেউ ঢুকবে? ছোট মামা বললেন, খুব বেশি রোগা হওয়া চাই নাকি? ছোট মাস্টার কাষ্ঠ হাসি হেসে বললেন, আমার চেয়ে রোগা কেউ। দাড়ি থাকলে ক্ষতি নেই, বরং চোঙার ভেতর নরম লাইনিংয়ের কাজ করবে। ছোট মামা দাঁড়িয়ে উঠে বললেন, বাবা দাড়ি রাখা পছন্দ করেন না, ওটা চেঁচে ফেলবো ভাবছি। ছোট মাস্টার বললেন, বাবা তো শুনেছি পড়াশুনো ফেলে লোহালক্করের সন্ধানে ঘোরাও পছন্দ করেন না। তবে সাহস না থাকলে কেই বা চোঙার মধ্যে ঢুকবে বলুন? কোথায় কি আছে কে জানে। ছোট মামা উঠে পড়েছিলেন, আবার বসে পড়ে বললেন, কি আবার থাকবে, স্পেসশিপের গুপ্ত কারখানা আছে, বাইরের লোক ঢুকলে মাথায় হয়তো স্প্যানার মারবে। ছোট মাস্টার বললেন, কিন্তু বেড়ালরাও ছিল, মনে রাখবেন। এ কাজে বেড়ালের চেয়ে মানুষ পেলে অনেক ভালো হয় নাকি? ভালো করে ওদের কথার মানে বুঝতে পারছিলাম না, কিন্তু দেখলাম ছোট মামার চোখ দুটো হঠাৎ দপ করে জ্বলে উঠল। কিরকম চাপা গলায় বললেন, মানুষ, চাঁদের আমার প্রথম মানুষ। ইস! একটুক্ষণ চুপ করে থেকে মাথা বাঁকিয়ে বললেন, কিন্তু লোহার ঢাকনিটা আটা বললেন যে? ছোট মাস্টার বললেন, আহা, বাইরে থেকে রিভেট করা, ওস্তাদ লোকের পক্ষে সে আর এমন কি। তাছাড়া আমার মনে হয়। ছোট মামা বললেন, কি মনে হয়? আজ রাতে রিভেট খোলা থাকতেও পারে, যা ঘুরঘুরটি অন্ধকার। ছোট মামা বললেন, চলি, এবেলা ডিউটি আছে। কেমন যেন ওকে দেখতে অনেক লম্বা, অনেক সন্ডা আর অনেক লোমশ মনে হচ্ছিল। আমার শার্ট প্যান্ট পরেই চলে গেলেন। উৎসাহের চোটে আমার পায়ে বেজায় ঝিঝি ধরে গেল, অথচ 10 দিন আগেও পায়ে কিছু টেরই পেতাম না। শেষটা হয়তো চাঁদে গিয়ে কোনো অসুবিধেই হবে না। এই সময় ছোট মামা ফিরে এসে বললেন, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, গুপি, শোবার সময় জানলা একটু খুলে রাখিস, তেমন হলে পায়রা গিয়ে খবর দেবে। বলেই সুরুত করে চলে গেলেন। আমরা অবাক হয়ে গুপির দিকে চাইলাম। গুপি বলল, আমরা কয়েকটা পায়রা পুষে আমাদের বাড়ি আর দাদুদের বাড়ির মধ্যে খবর দেয়া নেয়া করি। ছোট্ট ছোট্ট পাহাড়ি পায়রা, দিব্যি পকেটে পুরে রাখা যায়। একটা পায়রা ছোট মামাকে এনে দিয়েছি, সেটার কথাই বলছেন। ছোট মাস্টার এমন কথা কখনো শোনেননি, বললেন, উনি থাকেন কোথায়? গুপি আমার দিকে চেয়ে একটু মাথা নাড়ল। ছোট মাস্টার লজ্জা পেয়ে বললেন, জানি অবশ্যই, আপাতত ছাপাখানার চাকরি নিয়ে সেখানেই বসবাস করেন। ভালো খানদান, কিন্তু সবসময় এত ঘোরাঘুরি করেন যে গায়ে মাংস লাগে না। শুনেছি 1 তলা থেকে 5 তলা অবধি দিনের মধ্যে 25 বার ওঠানামা করেন।
বড় স্যার ভারী চটা ওর ওপর। তবে উনি যে গুপির ফেরারি ছোট মামা এটা জানা ছিল না। সাহসী বটে। ছোট মাস্টার উঠে দাঁড়াতেই গুপি ব্যস্ত হয়ে বলল, বড় মাস্টারকে ছোট মামার কথাটা বলবেন না কিন্তু স্যার, তাহলে সব ভেস্তে যাবে। শেষটা হয়তো আমাদেরও চাঁদে যাওয়া হবে না। ছোট মাস্টার বললেন, না না, কোন কথাটা আমি তাকে বলেছি। তবে চাঁদুকে তাড়াতাড়ি চাঁদে যেতে বলো, কারণ সত্যি এই বছরই আমেরিকানরা গিয়ে হয়তো সেখানে ব্যবসা ফাঁদবে, তারপর পারমিট পাওয়াই একটা মহা সমস্যা হবে। ছোট মাস্টার সিঁড়ি দিয়ে নেমে গেলে গুপি বললে, না রে পানু, কাজটা খুব ভালো হলো না। ছোট মামার চোঙায় ঢুকতে গিয়ে না আবার কোন ফ্যাসাদে পড়ে। সাহসী হলে কি হবে, মাকড়সা, টিকটিকি, এমনকি ব্যাঙ দেখলে ওর হাঁটু বেঁকে যায়। শেষটা চোঙায় ঢুকে না আটকে থাকে। তাছাড়া ছোট মাস্টার কি করে ছোট মামার ডাকনাম জানল? নিশ্চয়ই তোদের কাছে শুনেছে। তোরা বড্ড কথা বলিস। এসব ব্যাপারে ছোট মাস্টারের কিসের এত মাথা ব্যথা তা বুঝলাম না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা নেপোর বই, আজ ৩য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।